সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভারত অধিকৃত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্পট পেহেলগামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছে ২৬ জন। নিহতদের মধ্যে কয়েকজন ভারতীয় সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাও ছিলেন। এই হামলা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত সহ পুরো অঞ্চলে। এই হামলা এমন এক সময় হলো যখন ভারত জুড়ে মুসলিম বিরোধী ওয়াকফ আইন নিয়ে অস্থিরতা চলছে। দেশের বিভিন্ন প্রান্তে মুসলিমরা এই আইনের বিরুদ্ধে মাঠে নেমেছে। হামলার দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতিতে রেজিস্ট্যান্স ফ্রন্ট বলেছে, নিহতরা সাধারণ কোনো পর্যটক নয়, ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ ও সংশ্লিষ্টতা ছিল। তারা ছিল গোপন সংস্থার সদস্য, পর্যটকের ছদ্মবেশে অনুসন্ধান চালানোর জন্য এখানে এসেছিল। ইন্ডিয়া টুডে জানিয়েছে, পেহেলগামে নিহতদের মধ্যে একজন ছিলেন ভারতীয় নৌবাহিনীর অফিসার লেফটেন্যান্ট ভিনয় নারওয়াল। তার বিবাহিত স্ত্রীকে নিয়ে হানিমুনে ছিলেন। নিহত ওই পর্যটক দলটির মধ্যে আরও ছিলেন বিমান বাহিনীর কর্মকর্তা ত্যাগ হাইলাং ও গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার মনীষ রঞ্জন। গোয়েন্দা কর্মকর্তা মনীষ রঞ্জনের বাড়ি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। আরও ছিলেন বিতান অধিকারী নামে যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন ইঞ্জিনিয়ার। বিতান অধিকারীর বাড়িও পশ্চিমবঙ্গের কলকাতায়। সমীর গুহ নামের ভারতীয় পরিসংখ্যান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আছেন নিহতদের তালিকায়। কয়েকজন ব্যবসায়ীও রয়েছেন। এছাড়াও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন হামলায়। কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনা নিয়ে নানামুখী বিচার বিশ্লেষণ চলছে। কাশ্মীরকে বলা হয় বিশ্বের সবচেয়ে বেশি সামরিকায়নকৃত এলাকা। প্রচুর সংখ্যক সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে অঞ্চলটিতে। তবে এর সঠিক সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। ২০১৯ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, কাশ্মীরে ৯ লাখ সেনা মোতায়েন রেখেছে ভারত। যদিও ওই সময় ভারতীয় গণমাধ্যম দাবি করে সংখ্যাটি ৩.৫ লাখের আশেপাশে। জাস্টিস ফর অল নামে শিকাগো ভিত্তিক সংস্থার ওয়েবসাইটের তথ্য মতে ২০১৯ সালে ভারত সরকার কাশ্মীরে ৫০,০০০ সেনা পাঠায়। আগে থেকে সেখানে আরও ৭ লাখ সদস্য মোতায়েন ছিল। ২০১৯ সালে বিজেপি সরকার কর্তৃক কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার পর থেকেই অঞ্চলটিতে দফায় দফায় সেনার সংখ্যা বাড়ানো হয়েছে। এমন একটি এলাকায় বন্দুকধারীরা বিনা বাধায় পর্যটকদের ধরে ধরে হত্যা করার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন দিক থেকে। কাশ্মীরের সর্বত্র ব্যাপক সেনা উপস্থিতি ও গোয়েন্দা নজরদারি থাকলেও পেহেলগামে কোনো সেনা সদস্য ছিল না ঘটনার সময়, যে কারণে বন্দুকধারীরা বিনা বাধায় হত্যাকাণ্ড ঘটিয়ে সরে পড়তে পেরেছে। ১৯৮০-এর দশক থেকে কাশ্মীরের সশস্ত্র বিদ্রোহী তৎপরতা চললেও উপত্যকাটিতে পর্যটকদের উপর হামলার ঘটনা বিরল। উপত্যকায় যত সশস্ত্র হামলা হয় তার টার্গেট প্রধানত ভারতীয় নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের বাসিন্দাদের প্রধান আয়ের খাত পর্যটন, যে কারণে সশস্ত্র স্বাধীনতার সংগ্রাম চললেও পর্যটকদের উপর হামলা না হওয়ায় অঞ্চলটির পর্যটন শিল্প বহাল তবিয়তে রয়েছে। আল জাজিরা জানিয়েছে, গত কয়েক দশকে পর্যটকদের উপর বিভিন্ন সময় কিছু হামলার ঘটনা ঘটলেও এবার হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। কাশ্মীরে সাধারণত এমন হামলা দেখা যায় না। হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের অল্প পরিচিত একটি সশস্ত্র সংগঠন। ২০১৯ সালে এই সংগঠনটি প্রথম পরিচিতি পায়। হামলার পর টেলিগ্রামে এক বার্তায় কাশ্মীরে বহিরাগতদের স্থায়ীভাবে বসবাসের বিষয়ে আপত্তি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। মুসলিম প্রধান কাশ্মীরের জনমিতি পাল্টে দিতে কয়েক বছর আগে নরেন্দ্র মোদীর সরকার এই আইনটি পাশ করে। টিআরএফের বার্তায় বলা হয়, অবৈধভাবে কাশ্মীরে বসতি স্থাপনকারীদের উপর সহিংসতা চালানো হবে। যদিও এবারের হামলায় নিহতদের মধ্যে কোনো বহিরাগত বসতি স্থাপনকারী ছিল না। ২০১৯ সালে ভারত সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর এই সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠিয়ে তার প্রতিবাদ করতে থাকে, যে কারণে এতদিন এই সংগঠনটি ভারতীয় কর্মকর্তাদের কাছে একটি ভার্চুয়াল ফ্রন্ট হিসেবে চিহ্নিত ছিল। এই প্রথম তারা কোনো সশস্ত্র হামলা চালালো। রেজিস্ট্যান্স ফ্রন্ট নামটিও ব্যতিক্রম, কারণ কাশ্মীরের সব সশস্ত্র সংগঠনই ইসলামিক নাম ব্যবহার করে। তবে অনেক ভারতীয় কর্মকর্তা মনে করছেন এই সংগঠনটি পাকিস্তান ভিত্তিক লস্কর ই তাইয়্যেবার একটি শাখা। যে কারণে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত।
হামলার পরপরই বিশেষ ভিসা সুবিধার আওতায় ভারতে থাকা পাকিস্তানিদের জন্য ভারত ত্যাগে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় দিল্লি। ভারতে অবস্থিত পাকিস্তান দূতাবাসে থাকা পাকিস্তানের সামরিক, প্রতিরক্ষা ও নৌ বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করে ভারত সরকার। এছাড়া সিন্ধু নদের পানি বন্টন চুক্তিও বাতিল করে ভারত। বিষয়টি দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই। ভারতের নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়, মণিপুর এবং দক্ষিণে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি কোনো দেশের হস্তক্ষেপে নয়, স্থানীয় বিদ্রোহ। গাজা উপত্যকায় আবার প্রতিরোধ যুদ্ধ জোরদার করেছে মুক্তিগামী সংগঠনগুলো। গত সপ্তাহে কয়েকটি এলাকায় বেশ কিছু প্রাণঘাতী হামলা হয়েছে দখলদার সেনাদের ওপর। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস ছাড়াও ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনীর ওপর। এ সপ্তাহে গাজার যোদ্ধারা অপারেশন ব্রেকিং দ্য সোর্ড নামে একটি বড় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক যানের ওপর, যে হামলার ভিডিও দেখেছে সারা বিশ্ব। এছাড়া পুড়েছে কয়েকটি ট্যাঙ্ক। এ সপ্তাহে গাজায় এক সেনা নিহত ও কয়েকজন আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। মার্চের শেষ দিকে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি বাহিনী গাজায় পুনরায় হামলা শুরু করে। শুরুতে কয়েক সপ্তাহ প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে বড় ধরনের লড়াইয়ের কোনো খবর পাওয়া যায়নি। তবে এপ্রিলের মাঝামাঝি এসে পাল্টা আক্রমণ আবার শুরু করে তারা। সিটির আল তুফা এলাকায় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে একটি ইসরায়েল হামার ভেহিকলের উপর আঘাত হানে যোদ্ধারা। হামলায় 2 সেনা গুরুতর আহত হয়। সাধারণত গাজায় সেনা হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করে না ইসরায়েলি দখলদার বাহিনী। সেনাদের হতাশা ও জনগণের ক্ষোভের ভয়ে তারা এই সংখ্যা গোপন করে বলে অভিযোগ রয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানায়, তাদের যোদ্ধারা ওই দিন একটি জটিল অ্যাম্বুশ হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনাদের ওপর। গাজা সিটির আল তুফা এলাকায় ওই হামলায় সেনা সদস্যরা নিহত ও আহত হয়েছে। আল কাসামের বিবৃতিতে বলা হয়, তারা একটি মার্কাভা 4 ট্যাঙ্ক ও একটি D9 মিলিটারি বুলডোজার একদিন পর যোদ্ধারা বেইত হানুন এলাকায় ইসরায়েলি বাহিনীর কমব্যাট ইন্টেলিজেন্স ব্যাটালিয়নের ব্যবহৃত একটি স্টর্ম ভেহিকল লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী গোলার সাহায্যে হামলা চালায়। ডোনাল্ড ট্রাম্পের কোনো চেষ্টাতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার লক্ষণ নেই, বরং ইউক্রেনের সামরিক বেসামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। ট্রাম্পের অ্যাম্বাসেডর বিভিন্ন পক্ষের সাথে দফায় দফায় বৈঠক করলেও কোনো ফল আসছে না। ভ্লাদিমির পুতিন অনেকগুলো শর্ত দিয়ে রেখেছেন যুদ্ধ বন্ধের জন্য। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ক্রিমিয়া সহ রাশিয়ার দখলকৃত এলাকাগুলোকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার আভাস দিয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘ এই লড়াইয়ে জয় হবে রাশিয়ার, অন্যদিকে ভূখণ্ড হারাবে ইউক্রেন। ইউক্রেনে 2022 সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ার দখলে নেওয়া প্রায় সব এলাকাকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার শান্তি প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। আর এই নিয়ে ইউক্রেনের প্রতিক্রিয়াও জানতে চেয়েছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানায়, গত সপ্তাহে উপস্থাপিত ওই প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র 2014 সালের পর থেকে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করবে এবং রাশিয়ার দখলে থাকা খার্কিভের একটি ছোট অংশ ইউক্রেনকে ফিরিয়ে দেওয়া হবে। ক্রিমিয়া সহ অন্য অংশগুলো রাশিয়ার অধীনেই থাকবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ইউক্রেনীয় ভূখণ্ড হিসাবে গণ্য করা হবে, তবে সেটি পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে ইউক্রেন ও রাশিয়া দুই দেশেই। বিশ্লেষকদের মতে এই প্রস্তাব ইউক্রেনের জন্য একটি কঠিন সিদ্ধান্ত তৈরি করতে পারে। একদিকে যুদ্ধবন্ধের সুযোগ থাকলেও অন্যদিকে তা রাশিয়ার আগ্রাসনকে কার্যত বৈধতা দেওয়ার শামিল হতে পারে। তাছাড়া ইউক্রেনের সরকার এবং জনগণের মধ্যে এই ধরনের স্বীকৃতিকে মেনে নেওয়া কতটা সম্ভব হবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। আর বিষয়টি হতে পারে রাশিয়ার জন্য কূটনৈতিক বিজয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।